এক সাধারণ ছবির ফ্রেম মেরামতকারীর মতো দেখতে আরিয়ান শহরের সবচেয়ে বড় আর্ট গ্যালারির এক কোণে একা বসে কাজ করছিল, যখন সেখানে এক বিশাল নিলাম অনুষ্ঠানের তোড়জোড় চলছিল। আপনারা কি কখনো ভেবেছেন যে ছেঁড়া পোশাকে থাকা এক জীর্ণ মানুষ, যাকে সমাজ ব্রাত্য করে রেখেছে, সেই মানুষটিই একদিন ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকা ব্যক্তিদের দর্পচূর্ণ করে দিতে পারে? আজকের কাহিনীতে এক উদ্ধত গ্যালারি মালকিন তাকে নগণ্য শ্রমিক ভেবে চরম অপমান করে, কিন্তু তার জানা ছিল না যে মানুষটিকে সে তুচ্ছ জ্ঞান করছে তার রক্তে কত বড় আভিজাত্য আর কত গভীর প্রতিশোধের আগুন বইছে। আর শেষমেশ যা ঘটে তা উপস্থিত সকলকে স্তব্ধ করে দেয়। যদি আপনাদের এমন নীতিশিক্ষা ও রোমাঞ্চকর গল্প ভালো লাগে, তবে এখনই আমাদের সাথে যুক্ত হন এবং কমেন্টে জানান যে গল্পের কোন মূর্তি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। সিমলার হাড় কাঁপানো কুয়াশাচ্ছন্ন এক ডিসেম্বর সকাল ছিল, আর ওই ঐতিহাসিক আর্ট গ্যালারিটা যেন কোনো প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। জানলা দিয়ে আসা ম্লান আলোয় আরিয়ান খুব নিপুণভাবে একটা পুরনো ক্যানভাসের ধুলো ঝাড়ছিল। গায়ে একটা বিবর্ণ চাদর, চোখে গভীর স্থিরতা, আর হাতের রঙের সেই পরিচিত ঘ্রাণ। যে কেউ দেখলে ভাবত সে সামান্য এক দিনমজুর, কিন্তু কখনো কখনো মহাসমুদ্রের গভীরতা যেমন ওপরে বোঝা যায় না, আরিয়ানের শান্ত রূপের আড়ালে তেমনই এক তুফান ঢাকা ছিল, যা চেনার ক্ষমতা সেই মুহূর্তে কারোরই ছিল না। গ্যালারির ভেতরে তখন সাজ সাজ রব, দামি সুগন্ধি, হীরের গয়নার ঝিলিক আর উচ্চবিত্তদের আনাগোনায় পরিবেশটা জমজমাট। তখনই সেখানে মালিনী রায় প্রবেশ করল। তার দামি কোটের খসখসানি আর উদ্ধত চলনই বলে দিচ্ছিল সে নিজেকে ধরাকে সরাঘ্যান করে। তার কাছে এই নিলামটা শুধু ব্যবসা ছিল না, বরং নিজের আভিজাত্য জাহির করার এক মঞ্চ ছিল। আরিয়ান নিজের কোণেই স্থির বসে থাকল। সে না কারোর মনোযোগ আকর্ষণ করল, না কারোর দিকে ভ্রুক্ষেপ করল। সে একটা ফ্রেমের কোণ এমনভাবে পালিশ করছিল যেন সে কোনো পুরনো ক্ষতের সেবা করছে। আর হয়তো এটাই সত্যি ছিল। ওই নির্বিকার মুখাবয়বের আড়ালে একটা দীর্ঘদিনের দহন চলছিল, একটা এমন অপমান যা বছরের পর বছর তাকে কুড়ে কুড়ে খেয়েছে, কিন্তু শেষ করে দিতে পারেনি। সেই সকালে গ্যালারির কোণে বসে থাকা আরিয়ান কারো সাথে কোনো কথা বলছিল না, কিন্তু তার মৌনতায় এক অদ্ভুত সংকল্পের সুর ছিল, যেন আজকের দিনটা শুধু এক নিলামের নয়, বরং এক হারানো সম্মান পুনরুদ্ধারের দিন। আরিয়ান এখনও ক্যানভাসের কাজ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু তার মুখমণ্ডলে কোনো উদ্বেগের চিহ্ন ছিল না। বাইরের হইচইয়ের মাঝেও তার ভেতরে এক গভীর প্রশান্তি বিরাজ করছিল। ম্যানেজার সুমিত তাকে ধমক দেয় এবং মালিনী রায় প্রথমবারের মতো তাকে চরম তাচ্ছিল্য করেন, যেন সে সেখানে থাকার যোগ্যই নয়। ঠিক সেই সময় ম্যানেজার সুমিত দ্রুত পায়ে সেখানে হাজির হল। তার মধ্যে সেই তোষামোদকারীর ভাবটা স্পষ্ট ছিল, যারা ওপরওয়ালার সামনে বিড়ালের মতো থাকে আর নিচু তলার মানুষের ওপর বাঘ হয়ে ওঠে। সে আরিয়ানকে অবজ্ঞার সাথে দেখল, যেন তার উপস্থিতি গ্যালারির আভিজাত্য নষ্ট করছে, আর কর্কশ্বরে বলল যে এই এলাকা ভিআইপিদের জন্য, তাই তাকে তার সরঞ্জাম নিয়ে পেছনের অন্ধকার ঘরে চলে যেতে হবে। তার বাক্য শেষ হওয়ার আগেই মালিনী রায় সেখানে এসে দাঁড়াল। সে আসতেই চারপাশের পরিবেশ যেন আরও বেশি গুমোট হয়ে গেল। সে আরিয়ানের দিকে এক পলক তাকাল আর ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি ফুটিয়ে তুলল। তারপর খুব শীতল কণ্ঠে বলল যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নোংরা পোশাকের মানুষগুলো শুধু দৃশ্যের সৌন্দর্যই নষ্ট করে না, বরং আভিজাত্যের মানেও বুঝতে পারে না। তার কথা শুনে পাশের কয়েকজন কর্মীর মাথা লজ্জায় ঝুঁকে গেল, কারণ তারা জানত এটা শুধু এক শ্রমিকের অপমান নয়, বরং এক শিল্পীর সত্তাকে আঘাত করা। আরিয়ান সাথে সাথে কোনো পাল্টা যুক্তি দিল না। সে শুধু তার হাতে থাকা পুরনো তুলিটা নামিয়ে রাখল আর ক্যানভাসের একটা দাগ আঙুল দিয়ে স্পর্শ করল। তারপর খুব শান্ত গলায় বলল যে দামি গয়না আর উঁচু আসন হয়তো মানুষের পদমর্যাদা বাড়াতে পারে, কিন্তু মনের উচ্চতা বাড়াতে পারে না। মানুষের আসল পরিচয় তার দামি পোশাকে নয়, তার বিবেকের স্বচ্ছতায় থাকে। তার কথায় কোনো চিৎকার ছিল না, কিন্তু এক অমোঘ সত্য ছিল,
যা সুমিতের মনে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করল। মালিনী এই কথায় কান দিল না। সে নিজের গাম্ভীর্য ধরে রাখল। তার মনে হল এই সাধারণ মজুর হয়তো সামান্য পুঁথিগত বিদ্যা ফলিয়ে নিজেকে জ্ঞানী প্রমাণ করতে চাইছে। পাশেই কাজ করা বৃদ্ধ হরিদা এই পুরো ঘটনাটা লক্ষ্য করছিলেন। তিনি দীর্ঘ জীবনে অনেক পতন দেখেছেন, তাই আরিয়ানের চোখের গভীরে লুকিয়ে থাকা দৃঢ়তা তিনি সহজেই ধরতে পারলেন। তিনি আরিয়ানের কাছে গিয়ে খুব মৃদু স্বরে বললেন, বাবা, এদের সাথে তর্কে যাস না। কিছু মানুষ কেবল নিজেদের গলার জোর আর অর্থের অহংকার দিয়ে সত্যকে ঢাকতে চায়। আরিয়ান তার দিকে চেয়ে এক ছিলটে ম্লান হাসল। সে উত্তর দিল যে সে লড়তে চায় না, কারণ সত্য যখন নিজে কথা বলে তখন অন্য সব শব্দ নিভে যায়। এটা শুনে হরিদা কিছুক্ষণ থমকে রইলেন। তার মনে হল আরিয়ানের এই স্থিরতা কোনো সাধারণ ধৈর্য নয়, এর পেছনে অনেক বড় কোনো সত্য লুকিয়ে আছে। ওদিকে মালিনী তার অনুষ্ঠানের শেষ মুহূর্তের তদারকিতে ব্যস্ত হয়ে পড়ল, যেন সে আরিয়ানকে এক তুচ্ছ ধূলিকণার মতো মন থেকে মুছে ফেলেছে। কিন্তু আরিয়ান ওখানেই দাঁড়িয়ে থাকল। সে আবার তার ফ্রেমে মন দিল, মাটির ওপর রাখা রঙের কৌটোগুলো ঠিক করল, আর দূরে থাকা ওই মহামূল্যবান ছবিটির দিকে তাকাল যা আজ নিলামে ওঠার কথা। দুপুর গড়িয়ে বিকেল হচ্ছিল, আর ওই বিকেলেই অনেক সমীকরণ ওলটপালট হতে চলেছিল। তার মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু এক অমোঘ ধৈর্য। মনে হচ্ছিল সে কোনো তর্কের উত্তরের নয়, বরং ইতিহাসের এক পুরনো পাতা ফেরার অপেক্ষা। সূর্যের আলো গ্যালারির খিলানগুলোতে হেলে পড়ছিল, আর পুরো হলঘরটা এক সোনালি আভায় ছেয়ে যাচ্ছিল। ক্যানভাসের সামনে দাঁড়িয়ে থাকা আরিয়ান বাইরে থেকে শান্ত থাকলেও তার অন্তরে একটা পুরনো ক্ষত ধীরে ধীরে চনমন করে উঠছিল। যেন বাতাসে ভেসে আসা গ্যালারির পুরনো ঘ্রাণ তাকে বহু বছর আগের এক অভিশপ্ত দিনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল। বৃদ্ধ হরিদা আরিয়ানের নীরবতার রহস্য আঁচ করতে পারেন, এবং তার দীর্ঘদিনের চাপা যন্ত্রণার প্রথম আভাস পাওয়া যায়। তার নিজের বাবা অমরেন্দ্রনাথের মুখটা বারবার মনে পড়ছিল, সেই তেজস্বী মুখ যা কখনো মিথ্যের কাছে মাথা নত করেনি। কিন্তু এক ষড়যন্ত্র আর সর্বসমক্ষে করা চরম অপমান সেই মানুষটার শির দ্বারা ভেঙে দিয়েছিল। আরিয়ানের আজও মনে পড়ে সেই দিনটার কথা, যখন তার বাবা গ্যালারির সিঁড়িতে চুপচাপ বসে খুব নিচু স্বরে বলেছিলেন যে এই দুনিয়া শিল্পের কদর করতে জানে না, সে শুধু লাভে আর লোকসানে মানুষকে চেনে। ওই দিন তার বাবার চোখে যে শূন্যতা দেখেছিল, সেই শূন্যতাই আরিয়ানকে আজ কঠিন করে তুলেছে। সময়ের স্রোতে আরিয়ান সেই ব্যথা কাউকে বুঝতে দেয়নি। সে চোখের জল ফেলেনি, ভাগ্যকে দোষ দেয়নি, আর নিজেকে জাহির করার চেষ্টাও করেনি। সে নিজেকে রঙের আড়ালে লুকিয়ে রেখেছিল। সবাই তাকে এক সাধারণ মিস্ত্রি ভাবত, আর ওই অবজ্ঞাই তার আসল পরিচয়কে ঢেকে রাখার বর্ম হয়ে দাঁড়িয়েছিল। আজ সেই ছেলেটা যে বছরের পর বছর নিজের ভেতরে এক পাহাড় সমান জেদ পুষে রেখেছে, সে ওই অভিজাত মহলে দাঁড়িয়েছিল, যেখানে কিছু সময় পরেই সেই সব স্বার্থান্বেষী মানুষেরা আসবে যারা তার বাবার আজীবনের সাধনাকে ধ্বংস করে দিয়েছিল। সে জানত আজ রাতে শুধু এক নিলাম হবে না, বরং এমন এক চুক্তিতে সই হবে যা অনেক মিথ্যে মুখোশ খুলে দেবে। আর এবার সে কোনো দর্শক নয়, বরং মূল পরিচালক হিসেবে সবটা শেষ করার প্রস্তুতি নিয়ে এসেছিল। ইতিমধ্যে এক তরুণ ভলেন্টিয়ার হন্তদন্ত হয়ে এলো আর ছবিগুলোর আলোকবিন্যাস সম্পর্কে তাকে প্রশ্ন করল। আরিয়ান চোখের পলক না ফেলে দুটো সুনির্দিষ্ট পরামর্শ দিল। সে বলল কোন ফ্রেমে কতটুকু ছায়া থাকলে ছবির রহস্য বজায় থাকবে, আর দর্শকের চোখ সরাসরি কোন অংশে গিয়ে পড়বে। তার সূক্ষ্ম বিচারবোধ দেখে ছেলেটি এক মুহূর্তের জন্য থমকে গেল। তবু আরিয়ান কোনো গর্ব প্রকাশ করল না। এটা তার জন্য নিজেকে চেনার সময় ছিল না। সে জানত আসল নাটক ভেতরের ওই রসনায় ঘেরা হলে শুরু হবে, যেখানে ক্ষমতার দম্ভ আর সত্যের লড়াই হবে। বাইরে থেকে সে এখনও এক তুচ্ছ কর্মীই ছিল, কিন্তু অন্তরে সে প্রতিটা চাল হিসেব করে ফেলেছিল। কার অহংকার কোথায় ভাঙবে, কে কার কাছে ক্ষমা চাইবে, আর কে প্রথমবার পরাজয়ের স্বাদ পাবে। আরিয়ানের আজও সেই দিনটার কথা ভোলে না, যখন রায় পরিবারের এক বদ্ধ ঘরে কিছু জাল নথির মাধ্যমে তার বাবাকে চোর সাব্যস্ত করা হয়েছিল। প্রথমে তার প্রতিভা অস্বীকার করা হলো, তারপর তাকে একঘরে করা হলো, আর শেষে তাকে এমনভাবে বের করে দেওয়া হলো যেন তার অস্তিত্বেরই কোনো দাম নেই। সেদিন ঘরে ফিরে তার বাবা একটি কথাও বলেননি,
শুধু জানলার বাইরে মেঘলা আকাশের দিকে চেয়েছিলেন। তার চোখের কোণে জমে থাকা ওই না বলা কথাগুলোই আজ আরিয়ানের পাথেয়। কিছু মাস পরে ওই মানসিক যন্ত্রণা তার প্রাণ কেড়ে নিল, আর বাড়িতে পড়ে রইল শুধু একাকিত্ব। ওই একাকিত্বই আরিয়ানকে আজ এখানে নিয়ে এসেছে। আজ যখন সে ওই নিলাম হলের দরজায় দাঁড়িয়েছিল, তার মনে হচ্ছিল যেন সেই বহু বছর আগের বিচারহীনতা আজ বিচারের কাঠগড়ায় উঠতে চলেছে। কিন্তু এবার সে অসহায় ছিল না। এই নীরবতায় একটা পরিকল্পনা ছিল, একটা লক্ষ্য ছিল, আর এক হারানো পিতৃত্বের গৌরব পুনরুদ্ধারের অঙ্গীকার ছিল। সে দেওয়ালের গায়ে থাকা এক ছবির ফ্রেম সোজা করল, কোণের আলোগুলোকে একটু নিয়ন্ত্রিত করল, আর এক মুহূর্তের জন্য সেই মঞ্চের দিকে তাকাল, যেখানে কিছুক্ষণের মধ্যেই রায় পরিবারের উত্তরাধিকারিণী মালিনী রায় নিজের জয়ের মালা পরার স্বপ্নে বিভোর থাকবে। ভেতরের প্রতিটা খুঁটিনাটি তার নখদর্পণে ছিল। সে জানত সেখানে শুধু ছবি বিক্রি হবে না, বরং এমন এক সত্যি উন্মোচিত হবে যা অনেক প্রতিষ্ঠিত মানুষের ভিত নাড়িয়ে দেবে। আর এটাও তার নিশ্চিত ছিল যে আজকের রাত শেষে কেউ আর তাকে সামান্য মালি বা মিস্ত্রি হিসাবে দেখবে না। একজন তরুণ গ্রাফিক ডিজাইনার দৌড়ে এলো, আর সে খুব দ্রুত শেষ মুহূর্তের ব্যাকড্রপ সাজানো নিয়ে প্রশ্ন করল। আরিয়ান খুব সাধারণ গলায় দুটো অমূল্য পরামর্শ দিল। সে জানালো যে মঞ্চের ডান দিকের আলোটা একটু নরম রাখা উচিত, যাতে ক্যানভাসের ওপর কোনো ছায়া না পড়ে, আর ছবির আসল ভাবটা দর্শকদের মনে গেঁথে যায়। সে এটাও বুঝিয়ে দিল যে ফ্রেমের কোণগুলো যদি একটু নিচু না করা হয়, তবে গ্যালারির ওপরের আলোয় রঙের গভীরতা ম্লান হয়ে যাবে। তার কথায় কোনো দাম্ভিকতা ছিল না, কিন্তু তাতে এমন এক বিশেষজ্ঞের ছাপ ছিল যে যুবকটি বিস্ময়ে হতভাগ হয়ে গেল। তবুও আরিয়ান নিজেকে প্রকাশ করার বিন্দুমাত্র চেষ্টা করল না। সে জানত তার সত্যিকারের পরিচয় লোক দেখানো কথায় নয়, সময় যখন বিচার করবে তখন প্রকাশিত হবে। তাই সে শুধু নিজের কর্তব্য পালন করল আর অন্ধকারের দিকে পা বাড়াল। মানুষের আসল মূল্য তার সামাজিক অবস্থানে নয়, তার চরিত্রের দৃঢ়তা আর সময়ের দেওয়া বিচারে নিহিত থাকে। সে দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, বাতাসের আর্দ্রতা এবং সংরক্ষণের সূক্ষ্ম বিষয়গুলোকে এতটাই নিখুঁতভাবে সামলায় যে ইপ্সিতা এবং গ্যালারির কিছু কর্মী তাকে নিয়ে গভীরভাবে সংশয় প্রকাশ করতে শুরু করেন। দূরে দাঁড়িয়ে হিরণময়ী মাসি তাকে দেখছিল। সে বহু মানুষকে ক্ষমতার দম্ভের সামনে মেরুদণ্ড বাঁকাতে দেখেছে, কিন্তু রোহানের এই নিশ্চুপ থাকা অন্য কিছুর সংকেত দিচ্ছিল। তাতে পরাজয় ছিল না, তাতে কোনো এক গভীর সংকল্পের ছাপ ছিল যা সময় এখনও মুছে দিতে পারেনি। সে নিজের হাত পুরনো কাপড়ে মুছল, আর মনে মনে ভাবল যে এই যুবকের দৃষ্টিতে যে অটল বিশ্বাস আছে তা সাধারণ হতে পারে না। কোনো সাধারণ কর্মচারী এতটা অবিচল দেখায় না, যতক্ষণ না তার মনের গভীরে কোনো বিরাট রহস্য বাসা বেঁধে থাকে। হিরণময়ীর এটাও মনে হলো যে আজ বিকেলে এই এস্টেট লাইব্রেরিতে এমন এক বিস্ফোরণ ঘটতে চলেছে যা অনেকের মুখোশ খুলে দেবে। আর হয়তো এই কারণেই লাইব্রেরির দীর্ঘ বারান্দায় বয়ে আসা হাওয়াটাও আজ কিছু অন্যরকম লাগছিল। রোহান আবার ওই উঁচু গ্যালারির দিকে তাকাল। জানলার রঙিন কাজ দিয়ে আলো ভেতরে আসছিল, আর ভেতর থেকে আসা গুঞ্জনগুলো এখন একটু জোরালো হয়ে গিয়েছিল। সে ওই শব্দগুলো শুনেও এক মুহূর্তের জন্য বিচলিত হল না। তার মুখে না ছিল ক্ষোভ, না ছিল কোনো চপলতা, ছিল শুধু এমন এক ধৈর্য, যেন কেউ দশকের পর দশক ধরে একটি বিশেষ মুহূর্তের জন্য নিজেকে তৈরি করেছে। সে এখন সেই মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়েও নিজের শ্বাসকে নিয়ন্ত্রণে রাখতে জানে। সে নিজের বুক পকেটে থাকা একটি পুরনো ফাউন্টেন পেন একবার স্পর্শ করল। ওই কলমটি তার বাবার শেষ স্মৃতি ছিল, যা সে বহু লড়াইয়ের মাঝেও আগলে রেখেছিল। তার অবচেতন মনে একটি কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, অন্যায়ের জয় সাময়িক, কিন্তু সত্যের আবির্ভাব হয় প্রলয়ঙ্করীভাবে। রোহান ওই ধ্রুব সত্যটিই মনে মনে উচ্চারণ করল, নিজের শরীর টানটান করল, আর তারপর কোনো শব্দ না করে সেই দিকে এগিয়ে গেল যেখানে ভেতরের আলোকসজ্জা এখন তার চাপা পড়া যন্ত্রণাকে আলোয় আনতে চলছিল। রোহন যেমন প্রধান হলের দিকে এগিয়ে গেল, গ্যালারির পরিবেশে এক সূক্ষ্ম চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বাইরে থেকে সে এখনও সেই সাধারণ বই মেরামতিকারই লাগছিল, কিন্তু তার হাঁটার ছন্দে এক অদ্ভুত আভিজাত্য ছিল, যেন সে প্রতিটি তাক, প্রতিটি দুষ্প্রাপ্য বই আর প্রতিটি গলার স্বরকে আগে থেকেই চেনে। সামনে পুরনো নথিপত্রের সারি ছিল,
টেবিলের ধারে বিশেষ দস্তাবেজ রাখা হচ্ছিল, আর মাঝে মধ্যে ক্যাটালগাররা শেষ মুহূর্তের তালিকা মেলাতে ব্যস্ত ছিল। তখনই বিনয় আবার সেই অস্থিরতার মধ্যে ওদিকে এলো। তার হাবভাবে সেই পুরনো কর্তৃত্বের ভাব ছিল, কিন্তু এখন তাতে একটু বিরক্তিও মিশে গিয়েছিল। বিনয় এক কর্মীকে ধমক দিয়ে বলল যে যা আছে শুধু তাকে সাজিয়ে রাখো, আর জটিলতা বাড়িও না। কিন্তু রোহান ধীর স্থির গলায় মাঝখানে বাধা দিয়ে বলল যে যদি এই আর্দ্র আবহাওয়া আর সরাসরি হ্যালোজেন আলোর নিচে এই প্রাচীন চামড়ার বাধাই রাখা হয়, তবে রাতের মধ্যেই সেগুলোতে ফাটল ধরতে শুরু করবে। সে নিচু হয়ে থাকা একটি পুরনো পাণ্ডুলিপির কোণ খুব সন্তর্পণে সামলাল আর বলল যে ওপর থেকে ঝাড়পোছ করা সহজ, কিন্তু যদি বাতাসের প্রবাহ ঠিক না থাকে তবে এই অমূল্য সম্পদ নিজের অস্তিত্ব হারাবে। তার কথায় না জাঁকজমক ছিল, না কোনো আস্ফালন, ছিল শুধু এক সহজাত প্রজ্ঞা, যা নিজের কাজকে ভালোবাসা মানুষের ভেতর থেকেই জন্ম নেয়। পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবক একে অপরের দিকে তাকাল। তাদের মধ্যে একজন ফিসফিস করে বলল যে এই লোকটা তো এমনভাবে বলছে যেন কোনো কিউরেটর। বিনয় এটা শুনতে পেল আর বিরক্ত হয়ে রোহানের দিকে ঘুরল। বেশি পাণ্ডিত্য দেখিও না, সে কর্কশ গলায় বলল। এখানে শুধু হাতের কাজের দরকার, মগজের নয়। রোহান তার দিকে না তাকিয়ে পেছনের এসি ভেন্টের দিকে ইশারা করল। সেখানে দেয়ালের ধারের কাছে একটি সূক্ষ্ম ছিদ্র দিয়ে বাইরের স্যাঁতস্যাঁতে হাওয়া ভেতরে আসছিল, আর ওই জায়গা থেকেই আর্দ্রতা বাড়ছিল। রোহান একেবারে শান্ত স্বরে বলল যে এই দিকের শেলফগুলোতে নথিপত্র সুরক্ষিত নয়, কারণ ভেন্টের মোড় ঘুরে গিয়েছে। সে নিচে ঝুঁকে দেয়াল স্পর্শ করল, তারপর আঙুল দিয়ে একটু ধুলো তুলে দেখালো যে কিছু র্যাকের কাছে ওপরটা শুকনো মনে হলেও দেয়ালের পাশটা ভিজে। যে দুই কর্মী ওখানে দাঁড়িয়েছিল তারা সত্যি সত্যিই পরীক্ষা করে দেখল, এবং তাদের চোখে নিঃশব্দে এক বিস্ময় নেমে এলো। বিনয়ের মুখে এক মুহূর্তের জন্য অস্বস্তি খেলে গেল। তারপর সে কথা ঘুরিয়ে বলল যে এসব তাকে ভাবতে হবে না, সে শুধু নিজের মেরামতটুকু দেখুক। কিন্তু তার গলার স্বরে এখন আগের মতো সেই দাপুটে কাঠিন্য আর অবশিষ্ট ছিল না। ইতিমধ্যে হলঘরের করিডোর দিয়ে ইপ্সিতা যাচ্ছিল। সে সাগ্নিক সান্যালের ব্যক্তিগত সচিব ছিল এবং প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের ওপর তীক্ষ্ণ নজর রাখার অভ্যাস রাখত। তার দৃষ্টি ছিল প্রখর, কিন্তু ওই দৃষ্টিতে কোনো অস্থিরতা ছিল না। সে গ্যালারির দিকে তাকাল, তারপর রোহানের ওপর তার চোখ স্থির হয়ে গেল। সেখানে কোনো জড়তা ছিল না, কোনো নকল বিনয় ছিল না, আর না ছিল সেই সব কর্মচারীদের মতো চঞ্চলতা যারা বিত্তবানদের সামনে নিজের গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করে। সে শুধু নিজের শিল্পে মগ্ন ছিল। ইপ্সিতা এটাও লক্ষ্য করল যে রোহানের আঙুলের ডগায় লেগে থাকা কালির দাগ আর তার জীর্ণ পোশাকের বৈপরীত্য সত্ত্বেও তার চোখের চাহনি কোনো সাধারণ শ্রমিকের মতো লাগছিল না। তার মধ্যে এক আবঝাত তেজ ছিল, যেন ওই মানুষটি কোনো বিশেষ ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ইপ্সিতার ভ্রু হালকা কুঁচকে গেল, আর সে মনে মনে এই বিষয়টি গেঁথে নিল, কিন্তু কিছু বলল না। তার কাছে এটা ছিল একটা ছোট অমিল, কিন্তু ছোট অমিলই কখনো কখনো বড় কোনো জালিয়াতির সূত্রপাত হয়। ঠিক সেই সময় সাগ্নিক সান্যাল হলের দিকে এলো। তার সাথে কয়েকজন উপদেষ্টা আর একজন ব্যক্তিগত দেহরক্ষীও ছিলেন। তার মুখে সেই ইস্পাত কঠিন আত্মবিশ্বাস ছিল, যেন সে আগেই ঠিক করে নিয়েছে যে পুরো নিলাম কোন দিকে মোড় নেবে। সে একবার সামগ্রিক আয়োজনের দিকে নজর দিল, তারপর বিনয়ের কাছে জানতে চাইল যে প্রধান নথিপত্রগুলোর প্রদর্শনী চূড়ান্ত কিনা। বিনয় তৎক্ষণাৎ মাথা নত করে দাঁড়াল আর খুব আশ্বস্ত করে বলল যে সব ঠিক আছে। কিন্তু তখনই রোহান খুব সাধারণ স্বরে বলল যে যদি গ্যালারির প্রবেশপথ দিয়ে আসা বাতাসের দিক পরিবর্তন হয়, তবে বাম দিকে রাখা নথিপত্রগুলো দ্রুতই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ওখানে রাখা কাঁচের আবরণের দূরত্ব বাড়ানো উচিত। এটা শুনে সাগ্নিক প্রথমবারের মতো নিজের শীতল দৃষ্টি সরাসরি রোহানের ওপর ফেলল। তার মুখ নির্বিকার ছিল, কিন্তু ওই নির্বিকারত্বের নিচে ভয় নয়, বরং এক অটল সংকল্প ছিল। সে এমনভাবে কথা বলছিল যেন সে শুধু কাগজ নয়, পুরো লাইব্রেরির নারী নক্ষত্র বুঝতে পারে। সাগ্নিক কিছু বলতে যাবে এমন সময় ইপ্সিতা হালকা ইশারা করল, যেন বলতে চাইল যে এই লোকটা অকারণে কথাগুলো বলছে না। রোহান সাগ্নিকের তীক্ষ্ণ দৃষ্টি অনুভব করল,
কিন্তু সে তাকে পাল্টা চ্যালেঞ্জ করল না। সে শুধু একটি পুরনো ডায়েরির পাতা ঠিক করল আর খুব নিস্পৃহ ঢঙে বলল যে ডান দিকের বসার জায়গাগুলো একটু পেছনে সরাতে হবে, নতুবা আমন্ত্রিতদের যাতায়াতে সমস্যা হবে। এটি একটি ছোট পরামর্শ ছিল, কিন্তু তার বাচনভঙ্গি এমন ছিল যেন সে এই ধরনের রাজকীয় আসর রোজ সামলায় আর সামনে দাঁড়িয়ে থাকা লোকেদের গতিবিধি, ভিড় আর পরিবেশকে একসাথে পড়ে নিতে পারে। বিনয়ের মুখ আরও লাল হয়ে গেল, কারণ রোহান বারবার সেটাই বলছিল যা প্রকৃতপক্ষে যৌক্তিক। গ্যালারিতে এখন আলো আরও একটু উজ্জ্বল হয়ে গিয়েছিল। বাতাসে পুরনো কাগজের ঘ্রাণের সাথে উত্তেজনার পারদও চড়তে শুরু করেছিল।